বাংলাদেশের রাজনীতিতে এখন একটি অদ্ভুত হাস্যকর এবং একই সাথে ভয়ঙ্কর বয়ান বা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে। বয়ানটি হল, দেশে যা কিছুই ঘটুক না কেন সব দায় বা দোষ গিয়ে পড়ছে একটি দলের কাঁধে। আর সেই দলটি হল বর্তমান সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন আলোচনা চক্রে একটি প্রবাদ যেন খুবই হিট হয়ে গেছে, যত দোষ শফিক ঘোষ অর্থাৎ ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামাতের ঘাড়ে সব ব্যর্থতার দায় চাপানোর এক সুনিপুণ ষড়যন্ত্র চলছে। কিন্তু আজ আমরা লজিক, ফ্যাক্ট এবং ক্রোনোলজিক্যাল এভিডেন্স দিয়ে প্রমাণ করব যে এই দায় আসলে কার। যারা জামাতকে বিরোধী দল হিসাবে অযোগ্য প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছেন, তাদের মুখোশ আজ আমরা পুরোপুরি উন্মোচন করব। প্রথম পয়েন্টে আসুন। ৫ অগাস্টের গণ অভ্যুত্থানের পর যখন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল, তখন জামায়াতে ইসলামী চেয়েছিল প্রশাসনে পুলিশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের আদর্শের লোক বা অন্তত ফ্যাসিবাদ বিরোধী সৎ লোক নিয়োগ দিতে, যাতে প্রশাসন নিরপেক্ষ থাকে। কিন্তু তখন কি হলো? তখন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম সচিবালয়ে রীতিমতো চিঠি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাতকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তারা বেছে বেছে সব জায়গায় বিএনপির লোক বসালেন, আর সেই বিএনপি ঘেঁষা প্রশাসনই জাতীয় নির্বাচনে নগ্নভাবে কারচুপি করল। এখন যারা বলছেন যে প্রশাসন কারচুপি করেছে, তাদের কাছে আমাদের প্রশ্ন, এই প্রশাসন সাজিয়েছিল কে? এনসিপির উপদেষ্টারা নাকি জামাত? জামাতের কেউ কি মন্ত্রী পরিষদে ছিল? জামাতের কেউ কি উপদেষ্টা পরিষদে ছিল? তাহলে কারচুপির এই দায় বা দোষ এখন জামাতের ঘাড়ে কেন? দ্বিতীয় পয়েন্টে আসি। জাতীয় নির্বাচন এবং জুলাই সংসদের গণভোট নিয়ে যে ব্লান্ডার বা বোকামি হয়েছে, তার জন্য দায়ী কে? জামায়াতে ইসলামী প্রথম থেকেই খুব স্ট্রংলি দাবি জানিয়েছিল যে গণভোট জাতীয় নির্বাচনের আগে হতেই হবে, কারণ আগে গণভোট হয়ে জুলাই সনদ আইনি ভিত্তি পেলে তবেই নির্বাচন শেষ হবে। কিন্তু তখন এনসিপির ডাকসাইটে নেতা নাহিদ ইসলাম কি বললেন? তিনি বললেন, একই দিনে হলেও আমাদের কোনো সমস্যা নেই। জামাতের এই দাবিটা মানলে মানেন, না মানলে নাই, সমস্যা নাই। তার এই হঠকারী সিদ্ধান্তের কারণেই আজ বিএনপি জুলাই সনদকে আস্থা করে ছুঁড়ে ফেলার সাহস পাচ্ছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোট বাতিল করার ষড়যন্ত্র করছেন। নাহিদ ইসলামের সেই ভুলের কারণে আজ যে সংকট তৈরি হয়েছে, সেই দৃশ্য কি আপনারা জামাতের ঘাড়েই চাপাবেন? তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, নির্বাচনের রাতে বা কারচুপি ঠেকাতে না পারার দায় কার? ১২ তারিখ রাতে যখন নির্বাচনের ফলাফল আসছিল এবং কারচুপির অভিযোগ উঠেছিল, তখন ডক্টর শফিকুর রহমান গভীর রাত পর্যন্ত শরিক দলগুলোকে নিয়ে রুদ্ধদ্বার মিটিং করেছিলেন। আপনারা যদি ওই রাতে জামাতের ফেসবুক পেজে অ্যাক্টিভিটি খেয়াল করেন, তবে দেখবেন রাত ৯টার পর থেকে তারা একেবারে নীরব হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়। সবাই তাদেরকে গালাগালি করে, আপডেট কই। কিন্তু ভিতরের খবর হলো, ওই সময় সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অলরেডি ৩,০০০ ডেডিকেটেড কর্মী রেখেছিলেন আন্দোলনের জন্য। জামাতের সম্পূর্ণ প্রস্তুতি ছিল রাজপথে নেমে এই কারচুপির কড়া জবাব দেওয়ার। কিন্তু রাত ১টার সময় হঠাৎ করে নাহিদ ইসলাম জানিয়ে দিলেন যে এনসিপি কোনো আন্দোলনে যাবে না। তারা এই কারচুপির ফলাফল মেনেই সংসদে যাবে, কারণ অলরেডি তাদের ৬ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এনসিপির এই পিছু হটার কারণে সেদিন আন্দোলন আর দানা বাঁধতে পারেনি। এখন আপনারাই বলুন, এই কারচুপি ঠেকাতে না পারার দোষ বা দায় কি জামাতের, নাকি এনসিপির আপোষ কমিউনিটির? চতুর্থ পয়েন্ট, নির্বাচন পরবর্তী সহিংসতায়। নির্বাচনের পর নোয়াখালীর হাতিয়াতে এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট দেওয়ার অপরাধে ৩ সন্তানের জননীকে কি করা হয়েছিল, তা তো আপনারা জানেনই। তো সেই পাশবিক ঘটনায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাথে সাথে বিষয়টি পিক করেন। তিনি নিজেই ভিকটিম ওই নারীর সাথে ফোনে কথা বলেন এবং জামাত ইস্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে একটি বিশাল আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তখন এই মানবাধিকারের ধ্বজাধারী তরুণদের দল এনসিপি কি করল? তাদের এমপিকে ভোট দেওয়ার জন্য একজন নারী নির্যাতিত হলেন, কিন্তু তারা কিছুই করল না, এখনও কিছু করছে না। তারা চুপচাপ হয়ে গেছে। তাদের এই নীরবতার কারণেই এই আন্দোলনটি আর হালে পানি পায়নি। এখন নির্বাচন পরবর্তী এই সংঘর্ষ বা নির্যাতন ঠেকাতে না পারার দায়ও কি আপনারা জামাতের ঘাড়েই চাপাবেন? পঞ্চম পয়েন্ট শুনলে আপনারা এনসিপির চরম ডাবল স্ট্যান্ডার্ড বুঝতে পারবেন। সম্প্রতি সাবেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসানকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে নারী বিদ্বেষীদের একটা অংশ এখন তো বিরোধী দলে আছেন।
তখন রিজওয়ানা অত্যন্ত দাম্ভিকতার সাথে জবাব দিয়েছিলেন, তারা বিরোধী দলে থাকলেও আমরা তাদের মেইন স্ট্রিম বা ক্ষমতার মূল স্রোত হতে দেই নাই। এই সরাসরি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকারোক্তির প্রতিবাদে জামায়াতে ইসলামী খলিল এবং রিজওয়ানের বিরুদ্ধে কড়া প্রতিবাদ ডাকল। কিন্তু তখন এনসিপির অন্যতম নেতা সারোয়ার প্রসার উল্টো রিজওয়ানাকে সমর্থন জানালেন, যে রিজওয়ানা স্বীকার করেছেন যে তারা ভোট চুরি করে একটি দলকে মূল স্রোতে আসতে দেননি, সেই ভোটকে সমর্থন করেছেন এনসিপি। আর এরপরও আপনারা বলবেন যে সব দোষ জামাতের, তাই না? এখন আমরা অনেক সমীকরণ নিয়ে কথা বলছি, কিন্তু এখন যে চরম সত্য উন্মোচন করতে যাচ্ছি তা শুনলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে সমঝোতা বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসলে কার সাথে কার হয়েছে। গত কয়েকদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠী খুব সুকৌশলে একটি ন্যারেটিভ দাঁড় করাচ্ছে যে বর্তমান বিরোধী দল জামায়াতে ইসলামী নাকি বজভঙ্গ বিরোধী দল, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। আসুন ফ্যাক্ট চেক করে দেখি সরকারের সাথে আসলে কে সমঝোতা করেছে এবং সেই সমঝোতার প্রতিদান হিসেবে কারা রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা ভোগ করছেন। আপনারা যদি সাম্প্রতিক ঘটনাবলী একটু খেয়াল করেন তাহলে দেখবেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের রাজনৈতিক ভণ্ডামির চরম প্রতিদান পেতে শুরু করেছে। এর প্রথম এবং সবচেয়ে বড় প্রমাণ হল সদ্যবিদায়ী অন্তর্কালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএসের বিরুদ্ধে থাকা ভয়ঙ্কর দুর্নীতির মামলার বর্তমান অবস্থা আপনারা জানেন। ওই এপিএসের বিরুদ্ধে 400 কোটি টাকার অবৈধ লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছিল সেই ইউনুস সরকারের আমলে। আর এই মামলাটি কিন্তু অন্য কেউ করেননি, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্কালীন সরকারের সময়ে এটি দায়ের করা হয়েছিল। অথচ কি আশ্চর্য, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 20 দিনের মাথায় সেই 400 কোটি টাকার অবৈধ লেনদেনের মামলা থেকে তাকে সম্পূর্ণ অব্যাহতি দিয়ে দিল। একটু লজিক নিয়ে চিন্তা করেন, ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব যে মামলার 6 মাসে কোনো সুরাহা করতে পারেননি, তারেক রহমানের সরকার 20 দিনেই সেই মামলা কিভাবে সুরাহা করে ফেলল? খুব মজা, তাই না? এটি কোনো আইনি সুরাহা নয়, এটি হলো রাজনৈতিক সমঝোতার সবচেয়ে নগ্ন উপহার। দুর্নীতির এই দায় মুক্তির গল্প এখানেই শেষ নয়। এনসিপির আরেক হেভিওয়েট নেতা তানভীরের বিরুদ্ধে প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করছিল দুদক। ডক্টর ইউনুস সরকার এই তানভীরের পাসপোর্ট দীর্ঘ 14 মাস ধরে ব্লক করে রেখেছিল যাতে সে দেশ ছেড়ে পালাতে না পারে। কিন্তু তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর কি করল? তানভীরের বিরুদ্ধে থাকা সেই 400 কোটি টাকার দুর্নীতি মামলাও খারিজ করে দিল এবং তাকে সম্পূর্ণ খালাস করে দিল। ভাবুন তো, একটি নির্বাচিত সরকার তাদের বিরোধী দলের নেতাদের প্রতি এতটা সদয় হয় কিভাবে? যেখানে একটি দলের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে তাদের সরকারের সময় এই মামলা করা হয়েছে, তাদেরকে ক্লিন চিট বা দায় মুক্তি দিয়ে দিচ্ছে সেই সরকারের বিরুদ্ধে থাকা বিএনপি। এর একটা কারণ হতে পারে, আর তা হলো ভেতরে ভেতরে তারা সবাই এক। বিএনপি এবং এনসিপির মধ্যে একটি চরম নোংরা এবং রাজনৈতিক সমঝোতা হয়ে গেছে। এনসিপি হয়তো সরকারকে কথা দিয়েছে যে তারা সংসদে বা রাজপথে সরকারের বিরুদ্ধে কোনো জোরালো ভূমিকা নেবে না, আর তার বিনিময়ে সরকার তাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দায় থেকে মুক্তি দিচ্ছে। আর এই সব কিছুর মাঝখানে সাধারণ মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য, নিজেদের এই নোংরা আতাতকে আড়াল করার জন্য তারা অত্যন্ত সুকৌশলে জামায়াতে ইসলামীকে ভিলেন বানানোর চেষ্টা করছে সবখানে। তারা প্রচার করছে যে জামাত নাকি সরকারের সাথে আপোষ করে ফেলেছে, জামাত নাকি বিরোধী দল হিসেবে সম্পূর্ণ অযোগ্য। কিন্তু সাচ বা বাস্তব চিত্র প্রমাণ করছে যে জামাত কোনো আপোষ করেননি বলেই তাদের কোনো নেতার দুর্নীতি মামলা খারিজ হয়নি। উল্টো বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দেওয়া মামলায় গ্রেফতার হচ্ছেন সাবেক শিবির নেতারা। আপনারা কি চোখ থাকতেও অন্ধ? আপনারা কি দেখতে পাচ্ছেন না যে তারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে সরকারের সাথে সমঝোতা করে পার পেয়ে যাচ্ছে? রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে 100 টাকাও ছাড়ে না, আর সেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মামলা মাফ করে দেওয়ার পেছনে কি বিশাল স্বার্থ লুকিয়ে আছে তা বুঝতে কোনো রকেট সায়েন্স লাগে? দর্শক, আপনি কি মনে করেন তা কমেন্ট বক্সে জানান, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।